আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মেসেজ বক্সে রাখো। কি ওর নাম? রোল নম্বর লিখে দিও। আজকে আমরা উম, প্রথম পত্রেরই সে আমার জন্য বরাদ্দকৃত শেষ শিক্ষণফল 10 রোগ নির্ণয়ে এমআরআই পরীক্ষার মূলনীতি সংক্ষেপে বর্ণনা করতে পারবে। মূলনীতিটা বর্ণনা করতে পারবে। তোমরা মূলনীতির দিকে নজর দিতে হবে, কারণ এমআরআই টেকনোলজি একটা বিশাল টেকনোলজি। আমরা মূলনীতিটা শিখবো, টেকনোলজিটা বিশাল ব্যাপার, ওটা আমরা শিখবো না। তবে মূলনীতি পড়তে গেলে টেকনোলজি কিছু জানতে হবে। তো আমরা দেখি আরো স্যার, ছাত্র। জি, আমাদের আমাদের যে এক্সামের সিলেবাস ওখানে আপনার বরাদ্দকৃত মানে 1, 2, 3 শিক্ষণফল আছে। 1, 2, 3 আর ওদিকে আছে 10, 11, 12, 11, 12, 13। 11, 12, 13। হ্যাঁ তার মানে তো আহ্বায়ন আহ্বায়ন নীতির আগ পর্যন্ত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অব্যাহতির ওই আগ পর্যন্ত। পর্যন্তই। হ্যাঁ, ওই যে কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওই পর্যন্ত 1, 2, 3। পরীক্ষা কবে তোমাদের? কেমিস্ট্রি পরীক্ষা কবে? আচ্ছা, আমার আমার তো এখানে আজকে এটা এই পত্রের ক্লাস হলেই এই পত্র শেষ হয়ে যাবে। হয়তো নেক্সট ক্লাসে আমি দ্বিতীয় পত্র শুরু করব। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। সবাই দ্বিতীয় পত্র বই কিনছো তো? জি স্যার। জি স্যার, কিনেছি। হ্যাঁ, তাহলে আমরা সেইভাবে আগে যাবো। আচ্ছা, আজকে যেটা বিষয়টা, এমআরআই নাম শুনছো তোমরা, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয় রোগ নির্ণয়ের জন্য। হ্যাঁ, তো আমরা দেখি এই বিষয়টা কি। একটা এমআরআই মেশিন দেখো, একটা বিশাল মেশিন, এর ভিতরে মানুষকে ঢুকানো হয় এবং এমআরআই ঘরটা স্পেশাল ভাবে বানানো হয়, কারণ যে ওখানে চুম্বক থাকে, খুব শক্তিশালী চুম্বক থাকে। এটা মানুষকে দাঁড় করিয়ে এমআরআই নেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে তোমার বসেও এমআরআই করা যায়। এত স্লো হচ্ছে কেন? আর তোমরা তোমাদের ওই মেসেজ বক্সে রোল নাম্বারটা লিখে দিও। এ পর্যন্ত বেশি পাইনি। আমার সফটওয়্যারটাই চলে গেল, মুশকিল। তোমাদের যে পরীক্ষা হবে এর উপরে কোনো প্রশ্ন থাকলে করো, আমি চেষ্টা করব স্যার, জবাব দেওয়ার। আমাদের পরীক্ষার সিলেবাসটা মানে কোথায় দ্রাব্যতার কতটুকু পড়বো সেটা একটু বল। ওটা তো 11, 12, 13 দ্রাব্যতার মূলনীতি আছে না?
দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা মূলনীতি, ওগুলি সব। স্যার বর্ণ শনাক্তকরণ কি আছে? কি আছে? স্যার বর্ণ শনাক্তকরণ শিক্ষা পরীক্ষা। না, শিক্ষা পরীক্ষা তো তোমাদের সিলেবাসে নাই এখন। না স্যার। আমি তো 1, 2, 3 মানে রাদারফোর্ডের মডেল, বোরের মডেলের তুলনা, তারপরে হলো কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন পূরণ, জি স্যার। এই তো তোমাদের সিলেবাস। তোমাদের স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি। কি কালো দেখা যাচ্ছে? জি স্যার, কালো। এখন নাম দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, এখন ছবি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আমরা একটু আগে দেখছিলাম যে এটা দাঁড়িয়ে থেকে এমআরআই করা, তারপরে বসে করা যেতে পারে, শুয়ে করা যেতে পারে। যাই হোক, বিষয়টা যেটা সেটা হলো যে এমআরআই তে উচ্চ মানের চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে কাজটা করতে হয়, এবং এই ছবিগুলো আমরা এমআরআই স্ক্যান করে নিয়ে থাকি। তাহলে এই ছবিগুলো প্রত্যেকটা হলো শরীরের প্রচ্ছচ্ছেদের অংশ। এটা একটা ব্রেনের প্রচ্ছচ্ছেদ, উপর থেকে নিচের দিকে। আর এটা হলো পাশে, ডান পাশে থেকে প্রচ্ছচ্ছেদ নেওয়া হয়েছে ইন্টারসেকশনের। তাহলে এইভাবে আমরা ইন্টারসেকশন গুলো, প্রত্যেকটা ইন্টারসেকশন কোটি কোটি ইন্টারসেকশন বানাইতে পারি। তো সংজ্ঞাটা হলো, এখানে যেটা বাংলায় লেখা আছে এটাই সংজ্ঞা, যে অত্যন্ত শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রক্ষিত দেহে প্রযুক্ত ও শোষিত রেডিও তরঙ্গের বিকিরণের সাহায্যে দেহাভ্যন্তরের কঙ্কাল ও শরীরবৃত্তীয় প্রক্রিয়ার চিত্রকে চুম্বকীয় অনুরণন চিত্র বলে। তাহলে কয়টা কাজ? 4টা কাজ। একটা হলো অত্যন্ত শক্তিশালী চুম্বক ক্ষেত্রে একটা রক্ষিত দেহ থাকবে, সেখানে আমরা এই কি করব, প্রযুক্ত ও শোষিত রেডিও তরঙ্গ, তার মানে রেডিও তরঙ্গ প্রয়োগও করতে হবে, আবার সেটা শোষণও করাইতে হবে মানবদেহে। তারপরে কি হবে, তরঙ্গের বিকিরণের সাহায্যে আবার বিকিরণও হবে। তার মানে শোষণ আর বিকিরণ কিন্তু পরস্পরের বিপরীত ক্রিয়া। হ্যাঁ, তারপরে সেই বিকিরণের চিত্র গ্রহণ করতে হবে। তো এই 4টা কাজ আছে এখানে। একটা সংজ্ঞা, একটা বিষয়টার মধ্যে 4টা জিনিস আছে। তো এই 4টা জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে, যে 4টা জিনিসকে এইভাবে কাজ করে। তা প্রথমেই আসি চুম্বক ক্ষেত্র বিষয়টা। নিকোলাই টেসলা, এই যে হ্যান্ডসাম একজন বিজ্ঞানী, হ্যাঁ, এবং বেশ হ্যান্ডসাম কাজ করেছেন তিনি। তার কাজের মধ্যে একটা কাজ ছিল এই যে এই চুম্বক ক্ষেত্র আবিষ্কার করেছিলেন তিনি। চুম্বক ক্ষেত্রকে কেমনে কাজে লাগানো যায়, কিভাবে কি করতে হয়। তাহলে এই টেসলা ইউনিট তিনি একটা বানিয়েছিলেন আমেরিকায়। হ্যাঁ, এটা হাঙ্গেরি কথা বলছে। হাঙ্গেরিতে তিনি প্রথম কাজ করেছে, পরে উনি আমেরিকায় চলে গেছিলেন। ওখানে তিনি টেসলা ইউনিট বানিয়েছিলেন। সেই টেসলা ইউনিট দিয়ে যত এমআরআই মেশিন বানানো হয়, তার টেসলা ইউনিটের সাথে ওইটা মেশিনটাকে ক্যালিব্রেট করতে হয়। আর তার যে চুম্বকত্বের যে এককটা আমরা এখানে ব্যবহার করছি, সেটা টেসলা একক। টেসলা একক হলো গাউস এককের 10,000 গুণ। এই যে পৃথিবীর যে চুম্বক ক্ষেত্র আছে, আমাদের যে ভূপৃষ্ঠের চুম্বক ক্ষেত্র, এখানে আমরা জানি চুম্বক রাখলে উত্তর দক্ষিণ হয়ে যায়। এই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে 0.5 গাউস। তাহলে বুঝো, পৃথিবীর তুলনায় আমরা যে এমআরআই মেশিনটা ব্যবহার করব, এমআরআই মেশিনে কত গুণ বেশি, 20,000 গুণ বেশি চুম্বকত্ব প্রয়োগ করতে হয়, 20,000 গুণের উপরে। হ্যাঁ, এমআরআই মেশিনে 20,000 থেকে 40,000 গুণ বা তারও বেশি, 1 লাখ গুণও আছে। এতখানি চুম্বক ক্ষেত্র প্রয়োগ করতে হয় এমআরআই মেশিনে। তাহলে এই এমআরআই মেশিনের যে আবিষ্কারের পিছনে কে কে কাজ করছে আমরা এটা পরে বুঝি। তাহলে যে চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করছি সেটা কাজ কি সেটা আমরা দেখি একটু।
তাহলে আমরা মূল মূল বিষয়ে চলে যাই। যে তোমরা জানো যে প্রত্যেকটা মৌলিক কণার একটা করে স্পিন থাকে। স্পিন বোঝো তো? এই জিনিসটা চেনো সবাই? আমার হাতে যেটা দেখা যাচ্ছে জি স্যার। কি, এটার নাম কি? ফিচার স্পিনার। হ্যাঁ, ফিজার স্পিনার। তা এটা স্পিন। স্পিন বলতে একটা অক্ষ নিজের ভারকেন্দ্র দিয়ে বরাবর যে গঠিত অক্ষ। অক্ষ আমার আমার এই স্পিনারের অক্ষ কোনটা বলো তো? আপনার আঙ্গুল বরাবর। গুড। আমার আঙ্গুল বরাবর। একটা বুড়ো আঙ্গুল আছে আমার নিচে, আর তর্জনী আছে উপরে। এখন স্পিনারটাকে আমি ঘোরাচ্ছি। হ্যাঁ, ঘুরতেছে না একটা দিকে? এই যে ঘোরাচ্ছি, এই ঘূর্ণনটা উল্টোবো উল্টা দিক করবো কি করে বলো দেখি? অক্ষ পাল্টাতে হবে। অক্ষ কি আমি অক্ষটাকে ধরে এই হাত আঙ্গুলটা এইভাবে দিব? জি স্যার, এরকম করলে তো আগের মতো বল প্রয়োগ করলে আগের মতো বল তো আমি আর বল তো স্পিন তো ঘুরাইতে গেলে তো অনেক বেশি শক্তি লাগে। আমি যদি উল্টো দিকে এদিক ঘোরাচ্ছিলাম, আমি যদি এদিক ঘুরাই তাহলে কি হবে? মানে প্রচুর শক্তি দিতে হবে না? এত শক্তি দিতে হবে যে শক্তিটা নিউক্লিয়ার শক্তিও দিতে পারে না। তাহলে কি করব? বুদ্ধি কি? স্পিন ঘোরানোর জন্য বুদ্ধি একটা বের করছি, সেটা হলো আমি অক্ষটাকে ঘুরাই দেব। তাহলে আমার এই হাতটাকে ঘুরাই দেব। এদিকে ছিল বুড়ো আঙ্গুল, উপরে ছিল, সেটা নিচের দিকে করে দিলাম। আমার স্পিন কিন্তু ঘুরে গেল। এই বুড়ো আঙ্গুল উপরে থাকা অবস্থায় স্পিন ছিল এইদিকে। হ্যাঁ, আর যেই আমি বুড়ো আঙ্গুল ঘুরাই দিলাম, স্পিন হয়ে গেল এইদিকে, ঘড়ি কাটার বিপরীত দিকে। তাহলে স্পিন ঘুরাইতে গেলে আমাকে কি করতে হবে? অক্ষটাকে ঘুরাই দিতে হবে। তাহলে অক্ষটাকে আমার বুঝতে হবে এখন। তো স্পিন ঘোরানোর জন্য আমার প্রত্যেকটা স্পিনের জন্য একটা অক্ষ থাকে। এই যে ছবিতে দেখা যাচ্ছে, এই অক্ষটাকে আমি ঘুরাই দিব। তো এটা এই অক্ষে বরাবর যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, আচ্ছা চুম্বক কেন তৈরি হয়? চুম্বক কেন তৈরি হয়? তড়িৎ প্রবাহের ফলে। তড়িৎ প্রবাহ। এখানে তড়িৎ প্রবাহ কই? স্যার চারপাশে ইলেকট্রনের প্রভাবে কি? না, চারপাশে ইলেকট্রনের আমি চারপাশে ইলেকট্রন তো বলছি, আমি একটা একটা কণা চিন্তা করছি যে কণার ঘুরছে। তো সেখানে চুম্বক ক্ষেত্র কেন হবে? ঘূর্ণায়নের ফলে। ঘূর্ণনের ফলে। আচ্ছা, স্পিন যদি চার্জ যুক্ত হয় তাহলে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। আর চার্জ ছাড়াও চুম্বক ক্ষেত্র হয়, স্পিন হলেই চুম্বক ক্ষেত্র হয়। হ্যাঁ, তা আমাদের চার্জযুক্ত কণাতেই চুম্বক সহজে তৈরি হয়। এটা হলো আমাদের, আমরা নিচে ক্লাসে পড়ে আসছি। হ্যাঁ, যে চার্জ হলে স্পিন তৈরি হবে, এই চার্জ থাকলে সেখানে যদি ঘোরে তাহলে স্পিন হবে, চুম্বক হবে। স্পিন হলে চুম্বক হবে। আর চুম্বক হলে তার একটা মেরু থাকবে, উত্তর মেরু দক্ষিণ মেরু। তার ঘড়ি কাঁটা বিপরীত দিকে যে ঘূর্ণন, তার ফলে উত্তর মেরু উপরের দিকে থাকে, আর ঘড়ি কাঁটার দিকে ঘূর্ণন তাহলে দক্ষিণ মেরু থাকে, দুই নিচের দিকে, উপরের দিকে। তাহলে প্রত্যেকটা স্পিনের কারণে চুম্বকত্ব তৈরি হয়। প্রতিটি কণার স্পিন আছে। আর তুমি যেটা বললে একজন, যে চারদিকে ইলেকট্রনের কারণে, ইলেকট্রনের প্রভাব আছে, কিন্তু সেটা চুম্বক তো তৈরি হচ্ছে আমার একটা কণাতে। হ্যাঁ, সেই কণার নিজস্ব চার্জ আছে, চার্জের ঘূর্ণনের কারণে চুম্বক তৈরি হয়। এই যেখানে ছবিতে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে ঘূর্ণনের ফলে চুম্বকত্ব তৈরি হবে, চুম্বক তৈরি হবে। তার চার্জযুক্ত কণার ঘূর্ণনের কারণে তা একটা চুম্বক হিসাবে কাজ করে। ঘূর্ণন অক্ষ বরাবর এই চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু থাকে। তাহলে আমার যে স্পিনারটা আমি ঘোরাচ্ছিলাম, এই স্পিনারের অক্ষ বরাবর, বুড়ো আঙ্গুল তর্জনী বরাবর আমার চুম্বক ক্ষেত্র তৈরি, চুম্বক মেরু তৈরি হয়েছে। হ্যাঁ,
তো এই মেরু তৈরি হয়েছে, তাহলে মেরুগুলো কেন হয় এটা তোমাদের যে ডান হস্ত নিয়ম শিখছিলা কোন ক্লাসে জানো? বিদ্যুৎ প্রবাহের আর চুম্বকত্ব দুইটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, অ্যাম্পিয়ার্সের সূত্র। এই ডান হস্ত নিয়মের ফলে আমরা এটা নির্ণয় করতে পারি আমাদের ডান হাতের মাধ্যমে। যদি চার্জযুক্ত কণা এই আঙ্গুল বরাবর ঘুরে, তর্জনী বরাবর ঘুরে, তাহলে বুড়ো আঙ্গুল বরাবর চুম্বক ক্ষেত্র থাকে। আর যদি বুড়ো আঙ্গুল বরাবর যদি তোমার বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে এই হাতের অন্যান্য আঙ্গুল বরাবর তোমার চুম্বক ক্ষেত্র থাকে। এই আর কি পরস্পরের উপরে নির্ভরশীল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে। তাহলে চুম্বক ক্ষেত্র এবং বৈদ্যুতিক ক্ষেত্র দুইটা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বৈদ্যুতিক বিদ্যুৎ প্রবাহ নিচের দিকে যাচ্ছে, চুম্বকটা এদিকে ঘুরছে। হ্যাঁ, আবার বিদ্যুৎ প্রবাহ যদি আমি উল্টায় দিই, তাহলে তোমার চুম্বকটা উল্টো দিকে যাবে। এই যে বিদ্যুৎ প্রবাহ উল্টো দিকে গেছে আর চুম্বকটা এখন উল্টো দিকে যাচ্ছে। তো এই বিষয়টা তোমাদের আমাদের এই বিদ্যুতের সাথে সম্পর্কযুক্ত, চুম্বকের সাথে সম্পর্কযুক্ত। তা ইলেকট্রনেরও চুম্বক আছে, নিউক্লিয়াসেরও চুম্বক আছে। ইলেকট্রন নিজেও নিজের অক্ষের উপরে ঘুরে, নিউক্লিয়াসও নিজের অক্ষের উপরে ঘুরে। তো ইলেকট্রনের চুম্বকের সাথে নিউক্লিয়াসের চুম্বক তুলনা করলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তো আমাদের জন্য একটা সুবিধা হলো যে দুনিয়ার যত অণু আছে বেশিরভাগ অণুতেই ইলেকট্রনগুলো জোড়া অবস্থায় থাকে, যার জন্য তারা একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের চুম্বককে বাতিল করে দেয়। কিন্তু নিউক্লিয়াস তো স্বাধীন, তাকে তো প্রভাবিত করার জন্য কেউ নাই, নিউক্লিয়াস তো একা একা থাকে। তো নিউক্লিয়াসের যে চুম্বকটা তৈরি হবে সেই চুম্বকটা তো সে কারো দ্বারা জোড়া হবে অবস্থায় থাকবে না, এবং ফলে সে কারো দ্বারা বাতিলও হবে না। হ্যাঁ, তাহলে নিউক্লিয়াসের এই একটা বিষয় যে নিউক্লিয়াস গুলো স্বাধীনভাবেই থাকে, নিউক্লিয়াসে স্পিন সংশ্লিষ্ট চুম্বককে কোনো কিছুই নিরপেক্ষ করে না। তাহলে নিউক্লিয়াসের চুম্বক তার প্রভাব প্রদর্শন করবে। ইলেকট্রনের চুম্বক প্রভাব প্রদর্শন নাও করতে পারে, কিন্তু নিউক্লিয়াসের চুম্বকের প্রভাব আমরা সবসময় পাবো। হ্যাঁ, তো এটা একটা বিষয় মাথায় ঢুকে রাখো, যে ইলেকট্রনের চুম্বকের প্রভাব সবসময় পাওয়া যায় না। এটা তোমরা খাতায় লিখে রাখো, যদি কখনো এই বিষয়ে আলোচনা আবার সামনে আসবে আমাদের চতুর্থ অধ্যায়ে, না তৃতীয় অধ্যায়ে আসবে, তখন আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। আর নিউক্লিয়াসের চুম্বক এটা এটা স্বাধীন, একে কেউ নিরপেক্ষ করে না, সে তার প্রভাব সবসময় প্রদর্শন করে। এবং এই জন্য আমরা রেডিও ওয়েভ বা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কথাবার্তা দেশে বিদেশে পাঠাইতে পারি এই নিউক্লিয়াসের চুম্বকের কারণে। তাহলে আমরা এই বিষয়গুলোর দিকে একটু নজর দেই। হ্যাঁ, আবার তাহলে যে সকল নিউক্লিয়াস চুম্বকত্ব প্রদর্শন করে সেই সকল নিউক্লিয়াসের এখানে কিছু নাম দেওয়া হয়েছে, আরো আছে অনেক। পৃথিবীতে প্রায় 400টা আইসোটোপ আছে, ন্যাচারাল আইসোটোপ। এছাড়া কৃত্রিম তো অনেক তৈরি করা হয়। তো ন্যাচারাল আইসোটোপের অনেকগুলো আইসোটোপ চুম্বকত্ব প্রদর্শন করে, আর অনেকগুলো করে না। এই চুম্বকত্ব প্রদর্শন করে না বা করে কারা? এটা হলো যে সকল আইসোটোপে বিজোড় সংখ্যক ভর বা প্রোটন থাকে, তারা চুম্বকত্ব সহজেই প্রদর্শন করতে পারে। আর যাদের আইসোটোপে বিজোড় সংখ্যক জোড় সংখ্যক ভর, জোড় সংখ্যক প্রোটন, জোড় সংখ্যক নিউট্রন থাকে, তারা চুম্বকত্ব প্রদর্শন করতে পারে না। এই নিউক্লিয়াসে এই একটা বিষয় আছে, যেটা তোমরা ফিজিক্সে শিখতে পারো অথবা উচ্চতর শ্রেণীতে যে শিখবে। তো নিউক্লিয়াসের এই বিষয়টার মধ্যে নজর দিয়ে বিজ্ঞানীরা এই চুম্বকটাকে কাজে লাগানোর চেষ্টা করছে, ধরার চেষ্টা করছে, তাকে প্রভাবিত করার চেষ্টা করছে। তো এর কারণে এখানে অনেকগুলো তালিকা, কয়েকটা তালিকা আমরা দিচ্ছি। এগুলি তোমাদের পরীক্ষায় আসে যে নিচের কোনটি চুম্বকত্ব প্রদর্শন করে নিউক্লিয়াস, পরীক্ষায় দেয় এগুলা। হ্যাঁ, তো একটু বিজোড় সংখ্যার দিকে নজর দিতে হবে। যেগুলি বিজোড় সংখ্যা আছে ভরের, সেগুলি চুম্বকত্ব প্রদর্শন করে। আর যাদের ভরে বিজোড় সংখ্যা নাই, হ্যাঁ, বিজোড় সংখ্যা নাই মানে প্রোটনও জোড় সংখ্যা, নিউট্রনও জোড় সংখ্যা, তারা চুম্বকত্ব প্রদর্শন করবে না। তো এগুলি তোমরা তালিকা বইয়ের মধ্যে পাবে, বই থেকে টুকে রাখবে, তোমাদের জানতে হবে।
তাহলে এই চুম্বকত্ব বিষয়টা যখন আসলো যে নিউক্লিয়াসের চুম্বক, এটা ঘড়ি কাঁটার যে বিপরীত দিকে ঘুরছে, এটা উত্তর দিক দক্ষিণ দিক দেখানো হয়েছে, আবার এটা ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, সামনে দিয়ে তীর চিহ্নটা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা বাম দিকে যাচ্ছে, এটা ডান দিকে যাচ্ছে, বাম দিকেরটা ডান দিকে ঘুরতেছে আর ডান দিকেরটা বাম দিকে ঘুরতেছে। তো এইভাবে আমরা দিকগুলো বলে থাকি। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, আবার পৃথিবী নিজের অক্ষের উপরে ঘুরে। নিজের অক্ষের ঘূর্ণনটাকে আমরা কিভাবে বলি? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, এইভাবে বলি আমরা। এর ফলে উত্তর দক্ষিণে দুইটা মেরু তৈরি হয়েছে। হ্যাঁ, তাই এই হিসাবে আবার যদি এই মেরুটা যদি সোজাসুজি উপরে না হয়, একটু যদি বেঁকা হয়ে থাকে, তাহলে কিন্তু এরকম স্পিন হবে 4 রকমের। আর যদি সোজা উপরে থাকে তাহলে স্পিন হবে 2 রকমের। এই দিকের বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে আমার দৃষ্টি সাপেক্ষে। আমি যদি একটু বেঁকা হয়ে থাকতাম তাহলে এটা সোজা আমার সমান্তরাল থাকতো, কিন্তু যেহেতু আমরা উলম্ব ভাবে চিন্তা করি সবসময়, এই উলম্ব চিন্তার কারণে আমাদের এখানে 4 রকমের বিন্যাস, আমরা সম্ভাব্য বিন্যাস 4 রকম পাবো। আর যদি এই অক্ষটা যদি সোজাসুজি উপরে থাকতো তাহলে 2টা বিন্যাস হতো। তাহলে এই যে বিন্যাসগুলোকে 2 ভাবে আমরা দেখাচ্ছি, আমরা প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা মাধ্যমে দেখানো হয়। এখানে প্লাস হাফ আর মাইনাস হাফ 2টা শক্তি স্তর প্রকাশ করে। প্লাস হাফ বা মাইনাস হাফ কেন? তো আমরা তো 0 আর 1ও ধরতে পারতাম, একটাকে 0 ধরতাম, একটাকে 1 ধরতাম, একটাকে -1 ধরতাম, একটাকে +1 ধরতাম। তো +1 থেকে -1 বাদ দিলে কত হয় বলো তো? +1 বিয়োগ বিয়োগ -1, মানে +1 2 বিয়োগ, 2 হ্যাঁ, 2 হয়। 2 গুড, 2 2 হয়, 2 হয়। কিন্তু আমাদের কোয়ান্টা যখন একটা কাজের জন্য কোয়ান্টার শোষণ হয়, আলোর কণা শোষণ হয়, তাহলে কয়টা কোয়ান্টা শোষণ হয়? এতদিন তো শিখে গেছো মনে হয়। একটা কাজে কয়টা কোয়ান্টা লাগে? একটা কাজ বলতে একটা মৌলিক কণার এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এরা যারা আছে, এদের একটা 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 ইভেন্ট সে ঘটাইতে চায়, তাহলে তার জন্য কয়টা কোয়ান্টা লাগবে? একটা স্যার। গুড, একটা কোয়ান্টা লাগবে। তাহলে -1 থেকে +1 বিয়োগ করলে আমি পাচ্ছি 2, তাহলে 2টা কোয়ান্টার বিষয় চলে আসছে ওখানে। তাহলে কতর সাথে কত বিয়োগ করলে আমি 1 পাবো? প্লাস হাফ থেকে মাইনাস হাফ বিয়োগ করলে। গুড, এই তো সুন্দর চিন্তা করছো। তাহলে এই যে বিষয়টা, এই জন্য বিজ্ঞানীরা এটাকে প্লাস হাফ মাইনাস হাফ দিচ্ছে, যেহেতু ইভেন্ট মাত্র 2টা, একটা ইলেকট্রন, একটা কোয়ান্টা লাগবে। তাহলে সেই কোয়ান্টাকে প্রকাশ করার জন্য আমার একটা চুম্বক, আমার একটা কোয়ান্টাম সংখ্যা দরকার। সেই কোয়ান্টাম সংখ্যাকে আমি কি দিয়ে প্রকাশ করব? আমি প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে প্রকাশ করলাম। বিজ্ঞানীরা তাই করেছে। যেহেতু একটা কোয়ান্টা লাগে, এই একটা কোয়ান্টা প্রকাশের জন্য প্লাস হাফ মাইনাস হাফ ছাড়া কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, এই জন্য প্লাস হাফ মাইনাস হাফ। অনেকেই প্রশ্ন করে যে প্লাস হাফ মাইনাস হাফ কেন? এই জাস্ট একটা ইভেন্টে একটা কোয়ান্টা, এই জন্য একটা ঘটনার জন্য একটা কোয়ান্টা জড়িত, এই জন্য প্লাস হাফ মাইনাস হাফ, এবং এইটা বিয়োগফল 1 হয়। আর কোনো কিছুর বিয়োগফল আমরা 1 পাবো না। হ্যাঁ, তাহলে আমাদের এটা হাফ বোঝা হলো। হ্যাঁ, এবং এগুলিকে প্রকাশ করার জন্য বিজ্ঞানীরা নানান হিসাব নিকাশ করছে। তোমাদের বিভিন্ন বইয়ে কোনো কোনো বইয়ে হিসাব আছে, কোনো কোনো বইয়ে হিসাব নাই। আমি বইগুলোর কপি তোমাদের দিয়ে দিছি, তোমাদের আমার এই গুগল ক্লাসরুমে, ওখানে তোমরা পাবে। এগুলি সবগুলো আমি দিয়ে দিছি, এগুলি যতগুলো বই তোমাদের আছে, আমি মোটামুটি 9টা বইয়ের কপি, এই 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 অংশটার কপি দিয়ে দিছি, তোমরা এগুলি পড়ে নিও। হ্যাঁ, সবগুলোই দেওয়া আছে, অনেকগুলো বই, যতগুলো আমি 9টা বইয়ের কপি এখানে দিয়ে দিয়েছি। এই সবই একই বিষয়, যা যা বললাম এই বিষয়গুলি এখানে আছে। প্লাস হাফ মাইনাস হাফ, ঘড়ি কাটা, ঘড়ির দিকে দিকে ঘূর্ণন, বিপরীত দিকে ঘূর্ণন, এরকম নানান বিষয়গুলো উল্লেখ করা আছে। তবে এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই গ্রাফটা বোঝার চেষ্টা করো না, এটা তোমাদের নলেজের বাইরের গ্রাফ।
এটা ওই যে রাইটার বইটা লিখছে উনি একটু তুলে ধরার জন্য এটা নিয়ে আসছে, কিন্তু দরকার নাই। এই গ্রাফটা বাদ দিতে হবে, এটা সবাইকে একটু মাথায় রাখতে হবে। এই গ্রাফটা তোমাদের সিলেবাসের বাইরের জিনিস। হ্যাঁ, আবার অনেক বইয়ে এরকম আছে, এরকম ছবি টবি দেওয়া আছে, অনেক কিছু লেখা আছে, লেখাগুলো তোমরা পড়ে নিও। আর আমি যে কয়টা নিউক্লিয়াসের কথা বললাম সেই কয়টা নিউক্লিয়াসে যে দেওয়া আছে, তোমাদের বইগুলোতে যে কয়টা নিউক্লিয়াসের উল্লেখ থাকবে বিভিন্ন বই দেখে দেখে তালিকাগুলো করে নিবা নিউক্লিয়াস গুলোর, কারণ পরীক্ষায় কোনটা দিবে বলা মুশকিল। হ্যাঁ, তাহলে তোমরা একটু দয়া করে এই কাজগুলো করবে। আমি এই জন্য গোটা যতগুলো বই আছে আমার কাছে সবগুলো বইয়ের কপি স্ক্যান করছি, মোবাইল দিয়ে স্ক্যান করে পিডিএফ করে দিয়ে দিছি, আমার গুগল ক্লাসরুমে আছে। তোমরা গতকালকে যারা ঢুকছো হয়তো পাইছো। আমি গুগল ক্লাসরুমে কোনো কিছু আপলোড দিলে তোমাদের কাছে মেসেজ যাওয়ার কথা। মেসেজ যায় তো? জি স্যার। গুগল ক্লাসরুমে কালকে ক্লাসটাও দিছি, আবার এই এই লেখাগুলো সব দিয়ে দিছি। এই যে কোনো কোনো বইয়ে এই হিসাবগুলো আছে, আর কোনো কোনো বইয়ে হিসাব নাই। যেহেতু হিসাবগুলো সব বইয়ে নাই, সেই জন্য আমরা হিসাব দিয়ে কোনো প্রশ্ন করব না। আমরা যেগুলি প্রশ্ন করব সেগুলি সবগুলো হলো সবগুলো জিনিসগুলো যে সব জিনিস কমন আছে এবং যেগুলি আসলে মূলনীতির সাথে সম্পর্কযুক্ত সেগুলি প্রশ্ন করব। তো এই হলো বিষয়টা। তা আমরা আবার যাই ক্লাসে ঢুকি, দেখি বিষয়টা আমরা কি বলতে চাচ্ছিলাম। আমরা বলতে চাচ্ছিলাম যে স্পিনের কারণে চুম্বক, তাহলে প্রোটন চার্জযুক্ত ভরবিশিষ্ট মৌলিক কণা হাইড্রোজেন পরমাণুতে প্রোটনের স্পিন আছে এবং সেই স্পিনের দুইটা স্তর তৈরি হয় এবং সেখানে এই আলোর কোয়ান্টা শোষণ করে স্পিনের দিক উল্টে দিতে পারে। এখানে আমরা একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি যেখানে স্পিনের দিক উল্টায় দিচ্ছে। হ্যাঁ, উপরের দিকে স্পিনটাকে নীল রং দেখানো হয়েছে, নিচের দিকে স্পিনকে লাল রং দেখানো হয়েছে। হ্যাঁ, তাই এই উল্টে দিতে পারে। তাই উল্টে দিলে কি লাগবে? কোয়ান্টা লাগবে। তার আমাদের বডিতে যতগুলো পানির অণু আছে, আমাদের বডিতে কতগুলো পানির অণু? 70 ভাগ পানি। প্রত্যেকটা পানিতে 2টা করে হাইড্রোজেন আছে, তার মানে 2টা করে প্রোটন আছে। তাহলে আমার ওজন যদি হয় 100 কেজি, 100 কেজি 70 কেজি পানি, 70 কেজি পানিতে 18 দিয়ে ভাগ করলে হয় এগুলো হলো কতগুলো মোল? 70 গ্রামে হলো তোমার 5.5 মোল। ইয়া 5, হ্যাঁ 5.5 মোল, 5 মোল, হ্যাঁ 4 মোল, 4 4.40, 4.32, হ্যাঁ 4 মোল। তো 4 মোল পানি আছে, 4 মোল মানে 4000 মোল পানি আছে। 4000 মোল পানিতে 70 কেজিতে 4000 মোল পানি, তা 4000 গুণন অ্যাভোগাড্রো সংখ্যক পানি আছে। তাহলে 8000 গুণন অ্যাভোগাড্রো সংখ্যক হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে 8000টা কোয়ান্টা যদি আমি পাঠাই দিই, 8000 গুণন অ্যাভোগাড্রো সংখ্যা, তার মানে 8000-এর সাথে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ করলে হয় 10 টু দি পাওয়ার 30। এই 10 টু দি পাওয়ার 30 যদি কোয়ান্টা পাঠাই দেই, তাহলে সবগুলো পানির অণুর এই হাইড্রোজেন গুলো সব শোষণ করবে। হ্যাঁ, তাহলে 10 টু দি পাওয়ার 30টা কোয়ান্টা মানে কি বিশাল ব্যাপার। এতগুলো আলো তৈরি করা মুশকিল, তীব্র আলো হবে। তো এগুলি পাঠাই দিলে তাহলে পাঠাই দিলে কি করবে? সবগুলো পানির অণু সব শোষণ করে আবার উল্টো দিক চলে যাবে, তাই না? তো এ ছিল এইদিকে, এ ছিল এইদিকে, এ ছিল এইদিকে, উল্টো দিক যাওয়া মানে আবার ওই আগের মতো অবস্থা চলে যাওয়া। তাহলে এতগুলো আলো দিলাম আর তারা আগের মতোই র্যান্ডাম হয়ে গেল, তাই তো মুশকিল। তাহলে র্যান্ডামে যাওয়ার আগে আমরা যখন বলি যে মনে করো যে একটা তোমাদের ক্লাস রাস্তা দিয়ে কিছু লোক হেঁটে যাচ্ছে, সবাইকে কমান্ড দেওয়া হলো অ্যাবাউট টার্ন। তাহলে কি করবে? কেউ এই উত্তর দিকে যাচ্ছিল, কেউ দক্ষিণে যাচ্ছিল, কেউ পশ্চিমে যাচ্ছিল, কেউ পূবে যাচ্ছিল, সবাই অ্যাবাউট টার্ন হলে আগের মতো আবার র্যান্ডাম হয়ে গেল। কিন্তু কোনো কুচকাওয়াজ থেকে যদি বলা হয় অ্যাবাউট টার্ন, তাহলে কি করবে? কুচকাওয়াজ উল্টে যাবে। অ্যাবাউট টার্ন হলো সেই আলো, কিন্তু কুচকাওয়াজ তো আমার তৈরি করতে হবে। এই কুচকাওয়াজ তৈরি করার জন্য আমি কি করব? আমি বাইরে থেকে একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করব, বিশাল চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে সবগুলো হাইড্রোজেন ওই চুম্বক ক্ষেত্র বরাবর হয়ে যাবে। তাহলে বহিঃস্থ চুম্বক ক্ষেত্রে অধিকাংশ প্রোটন স্পিন একই দিকে হয়ে যাবে।
তারপরে আমি তখন আলো দিয়ে বলবো অ্যাবাউট টার্ন, তখন সে আবার উল্টে যাবে, তখন আমি তাদেরকে বুঝতে পারবো। তাহলে প্রথমে চুম্বক দিয়ে আমি সবাইকে একদিকে করব, কুচকাওয়াজের মতো সাজায় নেব, যে সবাই লাইন ধরে দাঁড়াও, সবাই এই চুম্বক দিয়া সবাইকে লাইন করা হলো। তারপরে কমান্ড আলো দিয়ে কমান্ড দেওয়া হলো অ্যাবাউট টার্ন, তখন সে উল্টে যাবে। তাহলে প্রথমে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করে তাদেরকে সবাইকে অ্যালাইন কুচকাওয়াজ বানাইতে হবে, অ্যালাইনমেন্ট দিতে হবে একটা, তারপরে তাদেরকে আলো দিয়ে অ্যাবাউট টার্ন করতে হবে। এই হলো বিষয়টা। এটা বুঝতে কারো সমস্যা হলো? আমাদের বডিতে 10 to the না power স্যার। না স্যার 10 to the power 30 সংখ্যক কাছাকাছি হাইড্রোজেন পরমাণু আছে। চুম্বক ক্ষেত্র দিয়ে সবাইকে সোজা বানাই দিলাম, সবাই সোজা হলো, তারপরে আমি আলো দিয়ে সবাইকে উল্টাই দিলাম। এই হলো কাজ। কিন্তু আলো নিয়ে উল্টে গেল, উল্টে যাওয়ার পরে আমি চুম্বক ক্ষেত্রটা তুলে ফেলবো। তাহলে কি করবে এখন? চুম্বক ক্ষেত্র তুলে দিলে আবার তারা আগের মতো র্যান্ডাম হতে থাকবে। আবার যখন তারা আগের মতো র্যান্ডাম হতে থাকবে, তখন তারা কি করবে? আলো ছাড়বে। যে আলোটা তারা নিয়েছিল, যে আলোর প্রভাবে তারা উল্টো দিক হয়েছিল, সেই আলোটা তারা ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে আগের মতো জায়গায় চলে যাবে। তাহলে ছেড়ে দিলে আগের মতো জায়গায় যখন যাবে, তখন যে আলোগুলো ছেড়ে দিবে সেই আলোগুলোকে আমি ধরবো, হ্যাঁ, ধরে তাদের ছবি তুলবো, ছবি তুলবো, বাস। তাহলে আমি আমার ইমেজটা পেয়ে যাবো, কোথাকার কোন প্রোটনের কি অবস্থা ছিল। তাহলে কোন অবস্থায় ছিল সেই অবস্থাগুলোকে আমি প্রথমে অ্যালাইনমেন্ট করে দিলাম চুম্বক দিয়া, তারপরে তাদেরকে আলো দিয়ে উল্টায় দিলাম, তারপরে সেইগুলি আবার আমি চুম্বক ক্ষেত্র তুলে নিলাম, তখন তারা আবার তাদের আগের মতো জায়গায় ফিরে যেতে শুরু করবে। তখন তারা যে শোষিত আলোটা শোষণ করেছিল সেটা সে বর্জন করতে থাকবে সবাই। এই বর্জনকৃত আলোগুলো আমি ধরে নেব এবং তাদের ছবি বানাবো, এবং আমি আমার বডির ভিতরে কোন প্রোটনটা কি অবস্থায় ছিল সেটা আমি বের করে ফেলতে পারবো। এই হলো চিকিৎসা ক্ষেত্রে আমাদের এমআরআই এর প্রয়োগের ব্যবস্থাপনা। তাহলে প্রথমে যে সংজ্ঞাটা আমরা দিয়েছিলাম সেই সংজ্ঞার দিকে আবার তাকাই। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো এখন বিষয়টা যে কি বলতে চাচ্ছে। হুম, তোমরা সবাই রোল নম্বর লিখছো তো না? ক্লাসের টাইম শেষের দিকে। জি স্যার। তা আমরা সংজ্ঞাটার দিকে তাকাই। হ্যাঁ, সংজ্ঞাটা লিখছো সবাই? সংজ্ঞাটা বইয়ের মধ্যে নাই, এটা হলো দুঃখ। হ্যাঁ, যে একটা জিনিস দিছে তার সংজ্ঞা নেই, সংজ্ঞা ওরা মানে খুঁজেই পাইনি নাকি। তাহলে আমরা আবার দেখি আমাদের এমআরআই বিষয়টা কি। আবার প্রথম থেকে এতক্ষণ ধরে যা যা বলা হলো এই বিষয়গুলোর দিকে একটু নজর দিই। যে অত্যন্ত শক্তিশালী চুম্বক ক্ষেত্রে রক্ষিত দেহে প্রযুক্ত শোষিত রেডিও তরঙ্গের বিকিরণের সাহায্যে দেহাভ্যন্তরে কঙ্কাল ও শরীরবৃত্ত প্রক্রিয়া চিত্রকে চুম্বকীয় অনুরণন চিত্র বলে। তাহলে শক্তিশালী চুম্বক ক্ষেত্র দেব, তারপরে সেখানে দিলে আমাদের ছোট ছোট যে চুম্বকগুলো আছে বডির ভিতরে সেগুলি অ্যালাইনমেন্ট হবে তার সাথে, তার বরাবর হয়ে যাবে। তারপরে সেখানে আমি আলো দিব, শোষণ করাবো, সেই আলোটা শোষণ করলে সে উল্টো দিক হয়ে যাবে, চুম্বক ক্ষেত্র তুলে নেব, তাহলে সে আবার আগের মতো ফিরে আগের জায়গায় ফিরে আসবে, তখন সে বিকিরণ করবে, সেই বিকিরণের ছবি নিব, ছবি নিলে আমি চিত্র পাবো। তো এই কাজগুলোর জন্য বিজ্ঞানী টেসলা মোটামুটি এটার দিক নির্দেশনা দিয়েছিলেন। আমরা বিভিন্ন রকম এমআরআই মেশিন পাই বাজারে, সেগুলি আমরা বিভিন্ন দেশে বিভিন্ন রকম কেনা হয়, এবং তাদের রেঞ্জ দেখতে পাচ্ছ যে 7-এর চাইতেও বেশি টেসলা আছে, আর 1.5 এর নিচেও আমাদের পৃথিবীর যে টেসলা সেই সেই পরিমাণ টেসলা আছে। পৃথিবীর টেসলা তো অনেক কম। হ্যাঁ, এরকম মেশিনও আছে। তো এই মেশিনগুলো গাড়িতে করেও থাকে, বাসের মধ্যেও করেও এটি বহন করা যায়,
এবং এটা একটা ছবি, একটা এমআরআই ছবি, সাদা কালো ছবি পাওয়া যায় বেশিরভাগ। আর মানব দেহের ফ্যাট এবং ওয়াটার দুইটা জিনিসে কাজ করে। হ্যাঁ, ফ্যাটের মধ্যেও প্রোটন আছে, ওয়াটারের মধ্যেও প্রোটন আছে। এগুলি সবগুলো, ফ্যাটের মধ্যে হাইড্রোজেন আছে, সে হাইড্রোজেনেও কাজ করে, আবার ওয়াটারেও কাজ করে, এবং এগুলি দেখে আমরা রোগ নির্ণয় করতে পারি। তো এই হলো বিষয়টা, বিভিন্ন অংশ। আমাদের আর কোনো বিষয় নাই এখানে। আর বইগুলো তো আমি দিয়ে দিছি, আশা করি তোমরা পাইছো। হ্যাঁ, বইগুলোর ছবি তোমরা দেখতে পাবা তোমাদের বই, এই টেক্সট গুলো আমি সবগুলো দিয়ে দিছি। এই ছবিগুলো এখন বুঝতে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে হাইড্রোজেন নিউক্লিয়াসের বিন্যাস একই দিকে, চৌম্বক ক্ষেত্র ছাড়া হাইড্রোজেন নিউক্লিয়াসগুলোর বিন্যাস বিভিন্ন দিকে। এই হলো বিষয়। আর যে আলোটা ব্যবহার করি সেই আলোটা হলো রেডিও তরঙ্গ। রেডিও তরঙ্গ এনএমআর এর উপরে কাজ করে, মানে এনএমআর বলতে ওই নিউক্লিয়াসের উপর কাজ করে। হ্যাঁ, এই এমআরআই এর মূলনীতিকে আমরা উচ্চতর শ্রেণীতে এনএমআর হিসেবে পড়াই আর কি, পড়ি। তো এখানে এই মেশিনটা আবিষ্কারের পিছনে তোমার ফিজিসিস্ট, মানে ফিজিক্সের লোকরাও আছে জড়িত, ডাক্তাররা আছে জড়িত, আবার কেমিস্টরাও জড়িত আছে। একটা মেশিনের পিছনে 3 ধরনের জ্ঞান কাজে লাগানো আছে: ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল। তাহলে আমরা এই মেশিনটা নিয়ে পড়াশোনা করব এবং এটা বুঝবো, এবং এটা নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা মনে রাখবো। আর স্মরণীয় যে যাদের পেসমেকার লাগানো আছে তাদেরকে এই মেশিনের কাছে নেওয়া যাবে না। যাদের বডির ভিতরে কোনো মেটালিক পার্টস ঢোকানো আছে তাদেরকে মেশিনের ভিতরে নেওয়া যাবে না। আর বিশেষ করে যারা বডিতে ট্যাটু করে, বিভিন্ন রকম ছবি টবি বানায় বডির উপরে মেটালিক জিনিস রং দিয়ে, তাদেরকেও এই মেশিনের কাছে নেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে তাদের বডির উপরে প্রভাব বিস্তার করবে, ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে সবকিছু। কোনো এত শক্তিশালী চুম্বক, ওর ভিতরে কোনো চাবি রিং নেওয়া যায় না, কোনো চাকু নেওয়া যায় না, ব্লেড নেওয়া যায় না, সুই নেওয়া যায় না, মানে কোনো কিছু নেওয়া যায় না। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। এমআরআই মেশিনের ঘরে কাছে কিছুই নেওয়া যাবে না। বগুড়া শহীদিয়া মেডিকেল কলেজে এমআরআই আছে, ইবনে সিনায় আছে, পপুলারে আছে। হ্যাঁ, এরা তারপর দিকে আরেকটা যেন কি আছে, ওদের অনেকেরই আছে এমআরআই মেশিন। তাহলে এটা একটু তোমরা পড়ে নিও এমআরআই। হ্যাঁ, আশা করি এখন পড়তে কোনো সমস্যা হবে না, এখন বুঝতে পারবে যে কিভাবে কি করা হচ্ছে। কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে তোমাদের? আমার ক্লাস শেষ। তো আজকের মতো এখানেই বিদায় হব। টাইম 36 মিনিট হয়ে গেল। 36 বাজে, 12টা 36। 40 মিনিট হয়ে গেছে।